আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ক্লাসে স্বাগতম। আজকে আমরা অ্যান্টিবডি লেকচার নাম্বার 2 শুরু করতে যাচ্ছি। তো গত ক্লাসে আমরা পড়ে এসেছিলাম যে একটা অ্যান্টিবডির বেসিক স্ট্রাকচার, এবং সেখানে আমরা দেখেছিলাম একটা অ্যান্টিবডির দুইটা অ্যান্টিজেন বাইন্ডিং পোর্শন থাকে, ইজ কল্ড ফ্যাব অর ফ্র্যাকশন অফ অ্যান্টিজেন বাইন্ডিং, এবং একটা থাকে হলো এফসি পোর্শন, ইজ কল্ড ফ্র্যাকশন অফ ক্রিস্টালাইজেশন। এবং এগুলোর ফাংশনগুলো আমরা মোটামুটি পড়ে এসেছিলাম, এবং এটা আমি এখানে দেখিয়েছি। আরেকটা চিত্র এখানেও আছে, এটাও সেম। এটা হলো আমাদের একটা ফ্যাব পোর্শন, এটা একটা ফ্যাব পোর্শন যেখানে অ্যান্টিজেন বাইন্ড করতে পারবে। আর এইটা হলো আমাদের এফসি পোর্শন, যেটা বিভিন্ন ফাংশনাল কাজে ইউজ হয়, যেমন ক্রস প্লেসেন্টা আর কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন, বিভিন্ন কাজে আমাদের এটা ইউজ করতে হয়। এবং এখানে কিছু কার্বোহাইড্রেট লিঙ্কেজ আছে, এই জন্যই কিন্তু আমরা বলি যে অ্যান্টিবডির আরেক নাম হলো গ্লাইকোপ্রোটিন, কারণ এখানে একইভাবে যখন পেপটাইড লিঙ্কেজ যেমন আছে, একইভাবে কার্বোহাইড্রেট চেইনসও আছে। দেন আমরা আজকে কিছু টার্মিনোলজি সম্পর্কে জানবো অ্যান্টিবডির। যেমন আমাদের রক্তে রক্তে যে অ্যান্টিবডিগুলো থাকে, মানে সিক্রেটেড যে অ্যান্টিবডিগুলো আছে, হিউমারাল ইমিউনিটির মাধ্যমে তৈরি হয়েছে, সেই অ্যান্টিবডিগুলো বিভিন্ন ফর্মে আমাদের শরীরে প্রেজেন্ট থাকতে পারে। এর মধ্যে থাকতে পারে মনোমার হিসেবে, যেটা আমরা এই স্ট্রাকচারটা আমরা দেখেছি গতদিন। এটা মনোমার হিসেবে আছে, মানে একটাই অ্যান্টিবডি হিসাবে আছে, একটা পোর্শন হিসাবে আছে। এই অ্যান্টিবডি মূলত পাওয়া যায় হলো আইজিজি অ্যান্টিবডি, মানে আমাদের রক্তে যে আইজিজি অ্যান্টিবডি আছে, এটা মূলত মনোমার হিসেবে থাকে। আর মাল্টিমেরিক মলিকুলের মধ্যে কিছু কিছু অ্যান্টিবডি আছে, যেমন এই অ্যান্টিবডিগুলো ডাইমার ফর্মে থাকে, এবং এদেরকে একত্র করে রাখে কিছু জে কম্পোনেন্ট। এরকম আমরা বলতে জে কম্পোনেন্ট। এই জে কম্পোনেন্টের কাজ হলো দুইটা অ্যান্টিবডিকে একসাথে ধরে রাখা। তাহলে এই জে কম্পোনেন্ট কী দিয়ে তৈরি? এটা একটা পেপটাইড লিঙ্কেজ, আমি এখানে লিখে দিয়েছি। জে চেইন বা জয়েনিং চেইন ইজ এ স্মল পলিপেপটাইড দ্যাট হেল্পস লিঙ্ক অ্যান্টিবডি ইউনিটস টুগেদার। তো যেমন আইজিএ অ্যান্টিবডি এরকম ডাইমেরিক ফর্মে থাকে। একইভাবে আরেকটা গুরুত্বপূর্ণ অ্যান্টিবডি, মানে সিক্রেটেড অ্যান্টিবডি, যেগুলো আমাদের ব্লাডে থাকে বা প্লাজমায় থাকে। তো আইজিএম অ্যান্টিবডি এটা মূলত পেন্টামেরিক ফর্মে থাকে। তার মানে এরকম 5টা অ্যান্টিবডি একসাথে থাকে আইজিএম, এবং 5টাকে যে চেইন দ্বারা পরস্পর যুক্ত করে রাখা হয়। তার মানে আমাদের ব্লাডে মনোমেরিক অ্যান্টিবডিও আছে, যেমন আইজিজি, তেমনি ডাইমেরিক অ্যান্টিবডিও আছে, যেমন আইজিএ, তেমনি পেন্টামেরিক অ্যান্টিবডিও আছে, যেমন আইজিএম। দেন আরেকটা টার্ম সম্পর্কে আমরা জানবো, সেটা হলো আমরা জানি যে একটা অ্যান্টিবডি পোর্শন, একটা অ্যান্টিবডি একই টাইমে দুইটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারে। একটা হলো এখানে, আরেকটা হলো এখানে। আমি যদি বলি এরকম, তো এইটাকে আমরা বলতে কি ভ্যালেন্সি, মানে বাংলায় যদি বলি যোজ্যতা, হ্যাঁ, অনেকটা কেমিক্যাল এলিমেন্টসের মতো। তার মানে এক একটা অ্যান্টিবডির, এই একটা অ্যান্টিবডি পোর্শনের বা আইজিজি অ্যান্টিবডি যেটা মনোমেরিক ফর্মে আছে, তার ভ্যালেন্সি হলো আমাদের ডাইভ্যালেন্সি, মানে দুইটা। কারণ একই সাথে এটা দুইটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারে। আবার আইজি অ্যান্টিবডি যেটা ডাইমেরিক ফর্মে আছে, সেটা আমাদের কিন্তু একই সাথে সেই 4টা অ্যান্টিবডির সাথে, 4টা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারে, যেটাকে আমরা বলি এটার ভ্যালেন্সি হলো টেট্রাভ্যালেন্সি। একইভাবে আইজিএম অ্যান্টিবডি কিন্তু একই টাইমে সে প্রায় 10টা, কারণ সে পেন্টামেরিক ফর্মে আছে, তার মানে কি একটা যদি 2টা করে হয়, তার মানে 10টা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারে একই টাইমে। এই জন্য এটার ভ্যালেন্সি হলো ডেকাভ্যালেন্সি। ডেকা মানে 10, ইজ কল্ড ডেকাভ্যালেন্সি। এই কনসেপ্টটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সামনে আমরা দেখবো এই কনসেপ্টটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মানে আমাদের অ্যান্টিবডি মনোমার, ডাইমার, পেন্টামেরিক এই বিভিন্ন ফর্মে থাকতে পারে, এবং ভ্যালেন্সি হলো যে এক একটা ওয়ান গ্রুপ অফ অ্যান্টিবডি ক্যান বাইন্ডস উইথ হাউ মেনি অ্যান্টিজেন, কতগুলো অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারে, ওইটি হলো আমাদের ভ্যালেন্সি। ফাইন, আমরা আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। এবং এখানে আমি একটা স্ট্রাকচার দিয়ে দিয়েছিলাম, এটা হলো জে চেইন মাঝখানে, আর এটা হলো একটা আইজিএম মলিকুল যেটা পেন্টামেরিক ফর্মে আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। ফাইন, দেন আমরা আরও দুটো টার্মিনোলজি সম্পর্কে জানবো, ইটস কল্ড অ্যাফিনিটি অ্যান্ড অ্যাভিনিটি। তো সহজে চিন্তা করা যায় অ্যাফিনিটি আসলে কি। অ্যাফিনিটি হলো, আমি গত ক্লাসে মোটামুটি বলেছিলাম যে একটা অ্যান্টিজেন একটা বড় মলিকিউল। তো এই একটা অ্যান্টিজেনের পুরো পোর্শনই কিন্তু আমাদের অ্যান্টিবডির সাথে বাইন্ড করবে এরকম না। অ্যান্টিজেনের কিছু স্পেসিফিক পোর্শন থাকে, যে স্পেসিফিক পোর্শনগুলো আমাদের এই অ্যান্টিবডির যে ভেরিয়েবল রিজিয়ন আছে তার সাথে বাইন্ড করতে পারে। একটা অ্যান্টিজেন খুবই বড় মলিকিউল, এবং একটা অ্যান্টিজেনের কিছু স্পেসিফিক পোর্শন অ্যান্টিবডির ভ্যারিয়েবল পোর্শনের সাথে বাইন্ড করতে পারে, এবং সেই স্পেসিফিক পোর্শনগুলোকে আমরা বলে থাকি অ্যাপিটপ। সহজে আমরা চিন্তা করতে পারি। এখন আমি অ্যাফিনিটি বলতে বোঝাচ্ছি, অ্যাফিনিটি মানে কি আসক্তি, যেটা বোঝায়। তা এই একটা অ্যাপিটপ, কি বললাম, এই একটা অ্যাপিটপের সাথে একটা অ্যান্টিবডির একটা স্পেসিফিক ভেরিয়েবল রিজন যতটুকু টাইটলি বাইন্ড করতে পারে, বা যতটুকু
ভালোভাবে বাইন্ড করতে পারে ওই মানটাই অ্যাফিনিটি। আবার বলি, যেমন এখানে এটা দেখলে একটু ক্লিয়ার হবে আমাদের, যেমন এটা একটা অ্যান্টিবডি আর এটা একটা অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনের কিন্তু দুইটা অ্যাপিটপ আছে, এই যে একটা অ্যাপিটপ, এই যে একটা অ্যাপিটপ। তাহলে এই অ্যান্টিজেনের একটা অ্যাপিটপ এই অ্যান্টিবডির একটা রিজনের সাথে যতটুকু ভালোভাবে বাইন্ড করতে পারে ওটি হলো অ্যাফিনিটি। এখানে এটাই বলা হয়েছে, স্ট্রেংথ অফ বাইন্ডিং বিটুইন এ সিঙ্গেল অ্যান্টিজেন বাইন্ডিং সাইট অফ অ্যান অ্যান্টিবডি অ্যান্ড এ সিঙ্গেল অ্যাপিটপ অফ অ্যান অ্যান্টিজেন। সিঙ্গেল অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, সিঙ্গেল অ্যান্টিজেন, এটার সাথে এই একটা অ্যান্টিজেনের একটা অ্যাপিটপ কত ভালোভাবে বাইন্ড করতে পারবে ওই মেজারেবল জিনিসটাই হলো অ্যাফিনিটি। আসল ব্যাপারটা বুঝতে পারছি, এখানে বলা আছে 1/5 রিজিয়ন বাইন্ডিং টু ওয়ান অ্যাপিটপ। এখন অ্যাভিডিটি কি? অ্যাভিডিটি হলো ওভারঅল কম্বাইন্ড স্ট্রেংথ অফ অল বাইন্ডিং বিটুইন দ্য অ্যান্টিবডি অ্যান্ড অ্যান্টিজেন। যেমন এই যে এই অ্যান্টিবডিটা কিন্তু মনোমেরিক ফর্মে আছে, তার মানে কিন্তু এটা কিন্তু দুইটা অ্যান্টিজেনের দুইটা অ্যাপিটপের সাথে বাইন্ড করতে পারবে, এখানে একটা অ্যাপিটপ, এখানে একটা অ্যাপিটপ, ঠিক আছে? তাহলে অ্যাভিডিটি কার বেশি হবে? গত স্যারে যেটা পড়ে আসলাম, ওর বেশি অ্যাভিডিটি হবে। অ্যাভিডিটি মানে হলো যে অ্যাট এ টাইম কয়টা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারলো, তার মানে ওর কিন্তু দুইটার সাথে বাইন্ড করতে পারবে, ও চারটার সাথে পারবে, মানে ভ্যালেন্সি যত আর কি, ও পারবে 10টার সাথে, তার মানে ওর অ্যাভিডিটি কিন্তু অনেক বেশি, ওর অ্যাভিডিটি কিন্তু অনেক বেশি। তার মানে অ্যাভিডিটি হলো যে ওভারঅল একটা অ্যান্টিবডি কতগুলো অ্যান্টিজেনের অ্যাপিটপের সাথে বাইন্ড করতে পারতেছে। আবার বলতেছি যে অ্যাভিডিটি হলো একটা ওভারঅল অ্যান্টিবডি একটা অ্যান্টিজেনের টোটাল কতগুলা অ্যাপিটপের সাথে বাইন্ড করতে পারলো, টোটাল অ্যাফিনিটি। আর অ্যাফিনিটি হলো শুধু একটা পয়েন্টে একটা অ্যাপিটপ, আর অ্যাভিডিটি হলো ওভারঅল কম্বাইন্ড একটা অ্যান্টিবডি কতগুলা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারলো। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, আসলে ব্যাপারটা বুঝতে পারছি আমরা কি মানে ব্যাপারটা আমি কী বোঝাতে চাইছি। এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলা আছে, যেমন IgM হ্যাজ লোয়ার অ্যাফিনিটি দেন IgG বাট ভেরি হাই অ্যাভিডিটি বিকজ ইট ইজ পেন্টামেরিক অ্যান্ড বাইন্ডস মেনি অ্যাপিটপস অ্যান্ড ওয়ান্স। সহজ কথাটা হলো এই যে আমাদের IgM এর, আমি সহজভাবে চিন্তা করি, IgM এর যে এই পোর্শনটার সাথে এই অ্যান্টিজেনের যে বাইন্ডিং, এটাকে আমরা কী বলবো? অ্যাফিনিটি, তাই না? এই অ্যাফিনিটিটা উইক কার থেকে? এই যে IgG অ্যান্টিবডির যে অ্যাফিনিটি আছে তার থেকে। তো যখন আমরা বলবো অ্যাফিনিটি, তখন আমরা চিন্তা করবো কি একটা পোর্শনে, যে এই একটা ফ্যাব এই একটা অ্যান্টিজেনের সাথে কতটুকু ভালোভাবে বাইন্ড করছে। তো আমি বলতেছি যে IgM এর অ্যাফিনিটি কম, IgG অ্যাফিনিটি থেকে। বাট যখন আমরা চিন্তা করবো অ্যাভিডিটি, তখন কার অ্যাভিডিটি বেশি? ও বাইন্ড করতেছে 10টার সাথে, আর ও বাইন্ড করতেছে মাত্র 2টার সাথে, তার মানে অ্যাভিডিটি কিন্তু IgM এর বেশি। কারণ অ্যাভিডিটি হলো টোটাল ওই স্ট্রাকচারটা কতগুলা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারছে। তাহলে IgM যদি পেন্টামেরিক ফর্মে থাকে, তার মানে টোটাল স্ট্রাকচারটা অ্যাট এ টাইম সে 10টা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারে, তার মানে অবশ্যই ওর অ্যাভিডিটি বেশি IgG অ্যাভিডিটি থেকে। কিন্তু অ্যাফিনিটি কিন্তু আবার IgG এর বেশি, কারণ এখানে ইন্টারাকশনটা খুব ভালো। আসলে ব্যাপারটা আমরা বুঝতে পারছি। তো এটা এখানে বলা হয়েছে, যেমন এখানে আমি দেখিয়ে দিয়েছি যে এখানে আমাদের কয়েকটা অ্যান্টিবডি আছে, এবার এইটা হলো আমাদের অ্যাফিনিটি, আর এইগুলো হলো আমাদের অ্যাভিডিটি। একসাথে চিন্তা করলে অ্যাভিডিটি আর অ্যাফিনিটি মানে কি, জাস্ট একটা জিনিসে চিন্তা করলে ওইটা হলো আমাদের অ্যাফিনিটি। দেন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হলো যে আমরা মূলত দেখি যে সবসময় আমরা অ্যান্টিবডিগুলোকে 5টা মেজর ক্লাসিফিকেশনেই ভাগ করে থাকি। গত ক্লাসে আমি আলোচনা করছিলাম মোটামুটি গেমস দিয়ে পরিচিত করতাম, IgG, IgA, IgM, IgE অ্যান্ড IgT। এই 5টাই কেন হলো? এটা হলো মেন কথা। এই 5টাই কেন, মানে অ্যান্টিজেন আমাদের এই 5টাই কেন? কারণ প্রাইমারিলি আমাদের যে প্লাজমা সেল আছে, সেই প্লাজমা সেল মূলত 5 রকমের হ্যাভি চেইন ফর্মেশন করে থাকে, এবং ওই 5 রকমের হ্যাভি চেইন ফর্মেশনের বেসিসেই আমরা অ্যান্টিবডিকে আমরা 5 ভাগে ভাগ করেছি। আবারও বলতেছি, প্রাইমারিলি 5 টাইপস অফ হ্যাভি চেইন ক্যান বি প্রডিউসড বাই প্লাজমা সেল অ্যান্ড 2 টাইপস অফ দ্য লাইট চেইনস ক্যান বি প্রডিউসড। তার মানে প্রথমে আমাদের মানে প্রাইমারিলি প্লাজমা সেল সে 5 টাইপস অফ হ্যাভি চেইন তৈরি করে, আর 2 টাইপস অফ লাইট চেইন তৈরি করে। কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে বলি। প্লাজমা সেল প্রথমে 5 টাইপস অফ হ্যাভি চেইন তৈরি করে আর 2 টাইপস অফ লাইট চেইন তৈরি করে। এবং এখানে আমি দেখতে পারতেছি যেখানে 5 রকমের আমাদের হ্যাভি চেইন দেওয়া আছে। একটা হলো গামা হ্যাভি চেইন, এটা হলো আলফা হ্যাভি চেইন, ইজ কল্ড মিউ হ্যাভি চেইন, ইজ কল্ড ডেল্টা হ্যাভি চেইন, ইজ কল্ড অ্যাপসিলন হ্যাভি চেইন। এবং এই 5টা হ্যাভি চেইনের ভিত্তিতে আমরা অ্যান্টিবডিকে নামকরণ করছি, ইজ কল্ড IgG অ্যান্টিবডি যখন গামা হ্যাভি চেইন, ইজ কল্ড IgA অ্যান্টিবডি, অ্যান্ড মিউ তখন কি হবে? IgM অ্যান্টিবডি, আর যখন ডেল্টা তখন IgM
ডি অ্যান্টিবডি আর ε4 আইজি ই অ্যান্টিবডি। তার মানে হ্যাভি চেনের ভিত্তিতে আমরা কি করলাম, এই 5টা অ্যান্টিবডিকে ভাগ করলাম, কারণ প্রাইমারিলি প্লাজমা সেল 5টা হ্যাভি চেন তৈরি করে, কনসেন্ট্রেশন সহ তৈরি করে। এবার আমি বলতেছি যে প্লাজমা সেল প্রাইমারিলি 2 টাইপসের লাইট চেন তৈরি করে, একটা হলো কাপ্পা লাইট চেন আর একটা হলো ল্যামডা লাইট চেন। তো কাপ্পা লাইট চেন যদি বলি, তো কাপ্পা লাইট চেন এখানে একটা কাপ্পা, এখানে একটা কাপ্পা, এখানে একটা কাপ্পা, এখানে একটা কাপ্পা, এখানে একটা কাপ্পা দিলাম, 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 এখানে একটা কাপ্পা দিলাম। আর ল্যামডা যদি দিই, তো এই যে ল্যামডা, 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 এই যে ল্যামডা। তার মানে প্রাইমারিলি প্লাজমা সেল 5 রকমের হ্যাভি চেইন তৈরি করে আর 2 টাইপসের লাইট চেইন তৈরি করে। তার মানে কি দেখো যে আইজি অ্যান্টিবডি সে এই ফর্মে থাকতে পারে আবার এই ফর্মে থাকতে পারে, দুজনের হ্যাভি চেইন সেম, বাট যখন আমি বলবো আইজিএ তার মানে সবার হ্যাভি চেইন সেম থাকবে, বাট লাইট চেইন ক্যান বি ডিফারেন্ট। এটা হতে পারে কাপ্পা লাইট চেইন আর হতে পারে ল্যামডা লাইট চেইন, আবার এইগুলোর মধ্যে ভ্যারিয়েবিলিটি আসেই, ওটা তো আলাদা, বাট মোটা দাগে আমরা এই 2 রকমের লাইট চেইন থাকতে পারে। এই জন্য আমরা কথা বলি যে এক গ্রুপ থেকে আরেক গ্রুপ, এটা একটা 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 গ্রুপ, এক গ্রুপ থেকে আরেক গ্রুপ এটা ডিফারেন্ট হইতেছে তোমার হ্যাভি চেইনের ক্লাসিফিকেশনের ভিত্তিতে। বাট এই সবগুলো গ্রুপের মধ্যে, যেমন দেখো আমি তোমাকে বললাম এই যে একটা আইজিজি অ্যান্টিবডি, এই যে একটা আইজিএ অ্যান্টিবডি, এই দুইটার বেশ কিছু ফিজিকো কেমিক্যাল প্রপার্টি সেম, ফিজিকো কেমিক্যাল প্রপার্টি সেম। কেন সেম? কারণ এদের লাইট চেনগুলো সেম, কারণ কি সেম, লাইট চেনগুলো সেম। এই জন্যই একটা স্টার অ্যান্টিজেনকে ধরতে একই সাথে আইজিজি অ্যান্টিবডিও পারে আবার আইজিএ অ্যান্টিবডিও পারে, কারণ তাদের লাইট চেনের পোষণটা তো সেম, যদিও হ্যাভি চেন সেম না, বাট লাইট চেনের পোষণটা তো সেম। এই জন্যই একটা অ্যান্টিজেনকে ডিফারেন্ট টাইপ অফ অ্যান্টিবডি ক্যাপচার করতে পারে ডিউ টু দ্য সেম অফ লাইট চেন। আসলে ব্যাপারটা আমরা বুঝতে পারছি। তো সহজ কথা, ক্লাসিফিকেশনটা করা হয়েছে হ্যাভি চেনের ভিত্তিতে, আর 2 রকমের লাইট চেন আছে এবং এই প্রত্যেকটা গ্রুপ ডিফারেন্ট ডিউ টু দ্য হ্যাভি চেন ক্লাসিফিকেশন, বাট এদের মধ্যে অনেকগুলো ফিজিকো কেমিক্যাল প্রপার্টি সেম থাকে ডিউ টু দ্য লাইট চেন, সেম লাইট চেন। আসলে ব্যাপারটা বুঝতে পারছি। এবার আমি আর একটু কোর কনসেপ্টে যাব, অ্যান্টিবডির কোর কনসেপ্ট। এখানে আমি চিন্তা করতেছি, ধরো আমি আপনাকে বললাম যে শুরুতে আমাদের শরীরের মধ্যে একটা অ্যান্টিজেন আক্রমণ করলো। আর আমি কতদিন বলছিলাম যে একটা ব্যাকটেরিয়ার মধ্যে শুধু একটা অ্যান্টিজেন থাকে না, তার মধ্যে অনেক ধরনের অ্যান্টিজেন থাকতে পারে। যে আমি 4টা অ্যান্টিজেন এখানে আঁকছি, একটা বল টাইপের অ্যান্টিজেন বোঝানোর জন্য, একটা স্টার টাইপের অ্যান্টিজেন, একটা স্কোয়ার টাইপের অ্যান্টিজেন, একটা ট্রায়াঙ্গেল টাইপের অ্যান্টিজেন। তখন একটা ব্যাকটেরিয়া যখন আক্রমণ করে আমাদের শরীরে, তখন সে একই টাইমে বিভিন্ন অ্যান্টিজেন নিয়ে তারপর শরীরের মধ্যে প্রবেশ করে। তাহলে এখন আমার কথা হলো এই ব্যাকটেরিয়ার প্রতি তাহলে কোন কোন ধরনের অ্যান্টিবডি ফর্মেশন হওয়া শুরু করবে। তো আমাদের আগে প্রথমে বুঝতে হবে কিছু প্রথমে আমাদের অনেক ধরনের বি সেল আসবে। তো কিছু বি সেল আছে, ওয়ান গ্রুপ অফ ক্লোন প্লাজমা বি সেল বা প্লাজমা সেল প্রডিউস করবে কিছু অ্যান্টিবডি, মানে এই বলের যে অ্যান্টিজেনগুলো আছে সেগুলোকে নষ্ট করে ফেলবে। আবার আরও কিছু প্লাজমা সেল আছে যেগুলো তৈরি করবে কি অ্যান্টি স্টার অ্যান্টিবডি। আবার আরও কিছু প্লাজমা সেল আছে যেগুলো কি তৈরি করবে অ্যান্টি স্কোয়ার অ্যান্টিবডি। আবার আরও কিছু প্লাজমা সেল তৈরি করবে কি অ্যান্টি ট্রায়াঙ্গেল অ্যান্টিবডি। তার মানে আমাদের শরীরে যখন কোনো একটা ব্যাকটেরিয়া আক্রমণ করে, যে ব্যাকটেরিয়ার মধ্যে আমাদের মাল্টিপল অ্যান্টিজেন আছে, যেমন বল টাইপ, স্টার টাইপ, স্কোয়ার টাইপ, ট্রায়াঙ্গেল টাইপ, তখন সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্লাজমা সেল, ভিন্ন ভিন্ন ক্লোনের প্লাজমা সেল ভিন্ন ভিন্ন টাইপের অ্যান্টিবডি তৈরি করবে। একই সাথে সবগুলো অ্যান্টিবডি কিন্তু তৈরি হবে, বলের অ্যান্টিবডিও তৈরি হবে, স্কোয়ার অ্যান্টিবডি তৈরি হবে, স্টারের তৈরি হবে, আবার ট্রায়াঙ্গেলেরও তৈরি হবে। বাট সেই অ্যান্টিবডিগুলো কেমন হবে? আইজিএম অ্যান্টিবডি নাকি আইজিডি নাকি আইজিএ নাকি আইজিই নাকি অন্যটা? আসলে আমাদের প্রাইমারিলি আমাদের কোনো একটা শরীরে ব্যাকটেরিয়া ঢুকলে প্রথমেই আমাদের ফর্মেশন হওয়া শুরু করে আইজিএম অ্যান্টিবডি। এর বেশ কিছু কারণ আছে, মানে আমাদের যখনই কোনো একটা ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রথমবার আক্রমণ করলো, তখনই কিন্তু আবার আমরা ইনফেক্টেড হলাম, তখনই কিন্তু আমাদের শরীর কন্টিনিউয়াসলি আইজিএম অ্যান্টিবডি ফর্মেশন করা শুরু করবে। কেন আইজিএম শুরু করবে? কারণ আইজিএমটা তাড়াতাড়ি প্রডিউস হতে পারে, টাইম কম লাগে প্রডিউস হতে, এবং এটা পেন্টামেরিক ফর্মে থাকে, এই জন্য কি এটার হাই অ্যাবিলিটি আছে। মানে পেন্টামেরিক ফর্ম তো আমি একটু আগে দেখে আসলাম, এবং ডেকাভ্যালেন্সি, এই জন্য কি এটার অ্যাবিলিটি অনেক বেশি। তো আমরা প্রথমে চেষ্টা করবো এই ব্যাকটেরিয়াকে পুরোপুরি কিল করে ফেলতে, এই জন্য হাই অ্যাবিলিটি বিশিষ্ট একটা অ্যান্টিবডি তৈরি করলাম। এবং এটা কমপ্লিমেন্ট প্রোটিনগুলোকে খুব এফিশিয়েন্টলি অ্যাক্টিভেট করতে পারে। হোয়াট ইজ কমপ্লিমেন্ট প্রোটিন? এটা আমরা অন্য কোনো ক্লাসে দেখবো, এখানে এটা বলা যাবে না। কমপ্লিমেন্ট লাইক আমরা বলতে পারি কিছু কম্বিনেশনাল প্রোটিন, অনেকগুলো প্রোটিনের সমাহার। এই কমপ্লিমেন্ট প্রোটিনগুলোর কাজও হলো একটা ব্যাকটেরিয়াকে কিল করা।
এতটুকু আমরা মনে রাখি যে কমপ্লিমেন্ট হলো অনেকগুলো প্রোটিনের একটা সমাহার C1 C2 C3 C4। তো এরকম কিছু প্রোটিনের কাজও হলো আমাদের ব্যাকটেরিয়াকে ধ্বংস করা। তার মানে এই আইজিএম অ্যান্টিবডি কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করতে পারে, কমপ্লিমেন্ট প্রোটিনগুলোকে অ্যাক্টিভ করতে পারে, যার ফলে আমাদের ব্যাকটেরিয়া তাড়াতাড়ি কিল হয়ে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে ক্লাস সুইচিং, এটা আমি একটু পরে আসতেছি। তো আমি কি বললাম, প্রথমে যখন একটা ব্যাকটেরিয়া আমাদের শরীরে আক্রমণ করে তখন আমাদের সকল অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়, কিন্তু সেই অ্যান্টিবডিগুলো তৈরি হয় মূলত আইজিএম ক্লাসের। হ্যাবিচেনটা থাকে হলো আমাদের মিউ হ্যাবিচেন, আইজিএম ক্লাসে অ্যান্টিবডি তৈরি হয় এবং কিছু সময় যাওয়ার পর, এবং কেন তৈরি হয় সেই চারটা কারণ আমি বললাম। এবার আইজিএম যখন তৈরি হবে কিছু সময় পর দেখা যায় এই আইজিএম আর তৈরি হয় না একই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, ক্লাস সুইচিং হওয়ার মাধ্যমে আইজিজি অ্যান্টিবডি তৈরি হয়। খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু। তার মানে এই একই ব্যাকটেরিয়া সেল, ধরো আমার শরীর এটা হিউম্যান সেল, এই হিউম্যান সেলে এই ব্যাকটেরিয়া আক্রমণ করলো, আক্রমণ করার পরপরই প্রথম কয়েকদিন আইজিএম অ্যান্টিবডি তৈরি হলো, পরবর্তীতে আইজিএম অ্যান্টিবডি তৈরি না হয়ে প্লাজমা সেলের মধ্যে ক্লাস সুইচিং করার মাধ্যমে আইজিজি অ্যান্টিবডি তৈরি হবে। এখন হোয়াট ইজ ক্লাস সুইচিং, এটা নিয়ে এক ক্লাসে বলা যাবে না, এটা আমাদের ডিটেলস আলোচনা করতে হবে অন্য ক্লাসে। বাট নর্মালি আমরা চিন্তা করবো আচ্ছা কেন ক্লাস সুইচিংটা হয় আসলে। এটা বিভিন্ন কারণ আছে, যেমন সকল অ্যান্টিবডি কিন্তু আসলে সেম এফিসিয়েন্ট না। যেমন আইজিএম প্রাইমারিলি তৈরি হয়েছে, বাট আইজিজিটার টি হাফ, আমি যদি অধ্যায়ে বলি আইজিজির টি হাফটা অনেক বেশি থাকে আমাদের আইজিএম অ্যান্টিবডি থেকে, থাকে। এই জন্য এইটা খুব এফিসিয়েন্টলি কোনো একটা ব্যাকটেরিয়াকে কিল করতে পারে ধীরে ধীরে, ঠিক আছে। বা এই আইজিএম অ্যান্টিবডি সব কাজের জন্য বেস্ট না, প্রত্যেকটা অ্যান্টিবডি একটা প্রত্যেকটা বিশেষ কিছু সুবিধা আছে। তো একইভাবে এই আইজিজি অ্যান্টিবডি আমাদের ক্লাস সুইচিং আইজিজি হতে পারে বা আইজিএ হতে পারে ক্লাস সুইচিংয়ের মাধ্যমে। সহজ হিসাব, কোনো একটা হিউম্যান সেলের মধ্যে বা কোনো একটা প্রাণীর মধ্যে যখন কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করে, তো অ্যাকুইট রেসপন্স হিসাবে বা একদম প্রাইমারি রেসপন্স হিসাবে আইজিএম অ্যান্টিবডি তৈরি হয়, এবং যখন আইজিএম অ্যান্টিবডি তৈরি হওয়ার পরে কিছু সময় পরেই ক্লাস সুইচিং ঘটে, ক্লাস সুইচিং হওয়ার মাধ্যমে আইজিজি অ্যান্টিবডি তৈরি হয়, এবং অথবা আইজি অ্যান্টিবডিও তৈরি হতে পারে বা অন্য অ্যান্টিবডি তৈরি হতে পারে। ঠিক আছে, আমরা বুঝতে পারছি যে কি আমি এখানে কি বলতে চাইছি। এটা হলো বেসিক একটা কোর কনসেপ্ট, এটা আমরা আরও সামনে আস্তে আস্তে আমরা ক্লিয়ার করবো ব্যাপারটাগুলোকে। এখন আমি ব্যাপারটাকে আরেকটু ক্লিয়ার করি। এখন ধরো আমি তোমাকে বললাম যে তুমি একজন হিউম্যান সেল, তুমি একজন হিউম্যান, তো তুমি জীবনের ধরো তুমি এখন তোমার বয়স 6 ইয়ার, তো তুমি ধরো কোনো একটা রোগ দ্বারা ডিজিজ দ্বারা আক্রমণ হয়েছো, তোমার ধরো সিফিলিস, তোমাকে আমি বললাম যে তুমি হলো সিফিলিস রোগে আক্রান্ত হয়েছো। তাহলে তুমি কি আছে এখানে, তোমার কি সিফিলিস রোগে আক্রান্ত ব্যাকটেরিয়াগুলো তোমার শরীরের মধ্যে আছে। তো তোমার শরীর কি করছে, এই সিফিলিসের বিরুদ্ধে তোমার হলো কিছু অ্যান্টিবডি ফর্মেশন করা শুরু করছে। সেটা কোন অ্যান্টিবডি হবে, আইজিএম অ্যান্টিবডি হবে না? অবশ্যই আইজিএম অ্যান্টিবডি হবে। তো আমি যখন তোমার শরীরের ব্লাড যেটা আছে সেই ব্লাড থেকে যখন আমি তোমার প্লাজমা নিব, নেওয়ার পর আমি যখন ইলেকট্রোফোরেসিস করব, আমি দেখবো বেশিরভাগই বা আমি টেস্ট করবো, তখন আমি দেখবো যে আইজিএম পজিটিভ, কারণ তোমার শরীরে মাত্র সিফিলিস হয়েছে এবং তোমার শরীর মাত্র সিফিলিসের বিরুদ্ধে আইজিএম অ্যান্টিবডি বানানো শুরু করছে। বাট নির্দিষ্ট সময় যাওয়ার পরে, ধরো 1 মাস 1.5 মাস বা 5-6 দিন যাওয়ার পরে আমি যখন তোমার ব্লাড দিয়ে আবার টেস্টটা করবো, তখন আমি দেখবো আইজিএম অ্যান্টিবডি নাই, তখন আমাদের আইজিজি অ্যান্টিবডি ফর্মেশন শুরু করছে। তা আইজিজি অ্যান্টিবডি ফর্মেশন হওয়া মানে হলো তোমার রোগটা দ্রুত সারার দিকে যাচ্ছে, কারণ আইজিএম অ্যান্টিবডি প্রাইমারি রেসপন্সে তৈরি হয়েছে, আর দেন লঙ্গার রেসপন্স মানে দীর্ঘমেয়াদী একটা রেসপন্সের জন্য আমাদের আইজিজি অ্যান্টিবডিগুলো ফর্মেশন হওয়া শুরু করছে। আসল ব্যাপারটা আমরা বুঝতে পারছি। এখন তুমি যদি বলো, তুমি যদি আমার কাছে আসো এবং আমি যদি তোমার ব্লাড টেস্ট করি, টেস্ট করার পর যদি দেখি যে ব্লাডের মধ্যে আইজিজি অ্যান্টিবডি অনেক বেশি, তার মানে আমি কি বুঝবো? তার মানে আমি বুঝবো তুমি কোনো না কোনো এক সময় সিফিলিস রোগে আক্রান্ত হয়েছিলা, এই জন্য তোমার শরীরে এখন সিফিলিসের বিরুদ্ধে আইজিজি অ্যান্টিবডিগুলো আছে। দেখে আমরা সহজেই বুঝতে পারি। আসলে ব্যাপারটা আমরা বুঝতে পারছি যে এটা আরও ব্যাপার আছে, আমি আরও এটা ক্লিয়ার করবো। মিনিট, ঠিক আছে। তো এখন আমি এগুলো মুছি, 1 মিনিট, এটা একটু ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, তো আমার প্রথম কথা হলো যে যখন কোনো নতুন ইনফেকশন আমাদের বডিতে প্রথমবার ঢুকে, ব্যাপারটা একটু খেয়াল করি, যখন কোনো নতুন ইনফেকশন আমাদের বডিতে প্রথমবার ঢুকে, তখন ইমিউনি সিস্টেম সাথে সাথে ওইটার বিরুদ্ধে একটা সাড়া প্রদান করে, একটা রিয়াক্ট দেয়। এই আর্লি স্টেজ রেসপন্স আমাকে বলে থাকি অ্যাকিউট রেসপন্স, যে প্রথমেই আমাদের শরীরে যখন প্যাথোজেন ঢুকলো, এই প্যাথোজেনের বিরুদ্ধে তোমার শরীর একটা বাধা প্রদান করবে, একটা রেসপন্স দিবে, একটা রিয়াক্ট করবে, এটাকে আমরা বলতে কি অ্যাকিউট রেসপন্স। এই সময় ব্লাডে সবচেয়ে বেশি যে অ্যান্টিবডি ফর্মেশন হবে সেটাকে আমরা বলতেছি আইজিএম অ্যান্টিবডি। ঠিক আছে, পরে ইমিউনি সিস্টেম প্যাথোজেনটাকে মনে রাখা শুরু করবে, কারণ আমরা সবাই জানি আইজিএম অ্যান্টিবডি কীভাবে তৈরি হবে। আমাদের প্লাজমা সেল, মানে আমাদের যে হিউম্যান ইমিউনিটি পড়ে আসছি না, আমরা অবশ্যই পড়ে আসছি, অ্যাক্টিভেটেড বি সেল থেকে 2 রকমের সেল তৈরি হবে, একটা মেমোরি সেল তৈরি হবে না, আর একটা কি তৈরি হবে, প্লাজমা সেল, আর তৈরি হবে প্লাজমা সেল, এবং এই প্লাজমা সেলগুলো থেকে কি তৈরি হবে, আইজিএম অ্যান্টিবডি তৈরি হবে। তো এই মেমোরি সেলগুলো কিন্তু সব কিছু মনে রাখবে তোমার শরীরে এই আক্রমণটা হয়েছিল। ঠিক আছে, পরবর্তীতে যখন আবার ইনফেকশনটা হবে, ধর আবার সিফিলিস হলো তোমার,
কোনো একটা 10 বছর পরে গিয়ে, তখন তোমার কি হবে, তখন এই মেমোরি সেলগুলা ডিরেক্টলি, তখন তোর মধ্যে সব কিছু মেকানিজম সেট করে আছে, তখন ডিরেক্টলি ওরা আইজিজি অ্যান্টিবডি বানানো শুরু করে দেবে বেশি বেশি পরিমাণে। কারণ আইজিজি ভালো, কারণ আইজিজি অনেক বেশি সময় ধরে থাকে এবং এটা খুব এফিসিয়েন্টলি মারতে পারে, কিল করতে পারে। কিন্তু আইজিএম এটা টিএফ খুবই কম, এবিলিটি বেশি হলো, এটা টিএফ খুবই কম এবং এটা সবসময় বেস্ট না। আইজিজি অনেক কারণেই বেস্ট হয়ে থাকে। কারণ আবার বলতেছি যে বি সেল প্রথমে কি করবে, প্লাজমাকে অ্যাক্টিভেট করার পরে আইজিএম বানাবে, বাট নির্দিষ্ট সময় যাওয়ার পরে ক্লাস সুইচিংয়ের মাধ্যমে আমাদের আইজিজি অ্যান্টিবডি তৈরি করবে এই প্লাজমা সেলে। বাট যখন আবার আক্রমণ করবে দীর্ঘ সময় পরে গিয়ে, তখন এই মেমোরি সেলগুলো কিন্তু কুইক রেসপন্সে আইজিজি এবং আইজিজি অ্যান্টিবডি তৈরি করবে। কিছু আইজিএমও হতে পারে, সেটা পরে বলতেছে, বাট আইজিজি অ্যান্টিবডি খুবই গ্রেটার অ্যামাউন্টে তৈরি করবে। তা আমি আবারও সামারি করতেছি, এই জিনিসটা খুব ভালো মতো বুঝতে হবে। যখন কোনো নতুন ইনফেকশন বডিতে প্রথমবার ঢোকে, তখন ইমিউনি সিস্টেম সঙ্গে সঙ্গে ওটার প্রতি সাড়া প্রদান করে এবং এই আর্লি স্টেজকে আমরা বলে থাকি অ্যাকিউট রেসপন্স। এই সময় ব্লাডের সবচেয়ে আগে যে অ্যান্টিবডি ফর্মেশন তাকে আমরা বলি আইজিএম অ্যান্টিবডি। পরে ইমিউনি সিস্টেম প্যাথোজেনটাকে মনে রাখে, তখন বি সেল মেমোরি সেল তৈরি করে এবং ধীরে ধীরে আইজিজি অ্যান্টিবডি তৈরি বাড়ে এবং আইজিজি তুলনামূলক বেশি স্পেসিফিক এবং বেশি এফেক্টিভ এবং অনেক দিন বডিতে থাকে। তাই আইজিজি পজিটিভ থাকলে বোঝায় ওই বডিতে আগেও ইনফেকশন ছিল বা সংস্পর্শে আসছে এবং লং টার্ম ইমিউনিটি ডেভেলপ করা শুরু করছে। আবার যদি ওই ইনফেকশাস এজেন্টটা আবার তোমাকে অ্যাটাক করে, তখন বডিকে নতুন থেকে শুরু করতে হয় না পুরো প্রসেসটা। তখন সে কী করে, মেমোরি বিসেল যেগুলো আছে সেই মেমোরি বিসেল খুব দ্রুত আইজিজি অ্যান্টিবডি তৈরি করে ফেলে। এই জন্য সেকেন্ড ইনফেকশন বা রেসপন্স খুব দ্রুত এবং শক্তিশালী হয়ে থাকে। আমি এটা গ্রাফ দিয়ে এখানে বুঝাবো এই জিনিসটাকে। এখন ধরো কোনো এক সময় তোমার শরীরে আমি ব্লাড টেস্ট করলাম, যেখানে দেখলাম যে আইজিএম অ্যান্টিবডিও আছে আবার আইজিজি অ্যান্টিবডিও আছে। তো এটার আসলে মানে কি, এই জিনিসটা আমি একটু সামনে গ্রাফ দিয়ে ক্লিয়ার করি। এই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট গ্রাফ। এই গ্রাফটা বুঝতে আমার মনে হয় যে পুরো কনসেপ্ট আমাদের কাছে আরও ক্লিয়ার হবে। ধরো তোমাকে আমি বললাম, আমি চিন্তা করি যে আমি এখানে তোমাকে অ্যান্টিবডি কনসেন্ট্রেশন ইন সিরাম ডিভাইডেড বাই এখানে কিছু টাইম দেওয়া আছে, টাইমের একটা গ্রাফ দেওয়া আছে। এখন তোমাকে আমি ধরো ভ্যাকসিনেশন দিব। তো ভ্যাকসিনেশন মানে কি, অ্যান্টিজেন দেওয়া যায়, তাই তো আমরা সবাই বুঝি যে ভ্যাকসিনেশন দেওয়া মানে হলো কিছু অ্যাটিনিউটেড অ্যান্টিজেন তোমার শরীরে প্রবেশ করিয়ে দেওয়া। বা তুমি ভ্যাকসিনেশন না চিন্তা করো, তুমি চিন্তা করো যে তোমার শরীরে কোনো অ্যান্টিজেন ঢুকছে বা কোনো প্যাথোজেন আক্রমণ করছে। তো এই যে তোমাকে আমি বললাম যে প্রাইমারি অ্যান্টিজেন এক্সপোজার, তো প্রথমে যে অ্যান্টিজেনটা আছে সেই অ্যান্টিজেন তোমার কি করছে, তোমাকে আক্রমণ করছে। আক্রমণ করার পর কিছু সময় পরে গিয়ে অ্যান্টিবডি ফর্মেশন শুরু হবে। ওই সময়টাকে আমরা বলে থাকি ল্যাগ পিরিয়ড বা ল্যাগ টাইম, ইটস কল্ড ল্যাগ পিরিয়ড, ল্যাগ টাইম বা ল্যাগ পিরিয়ড। তার মানে কিছু সময় নিবে প্রাইমারি রেসপন্স শুরু করতে, কিছু সময় নিবে, ঠিক আছে। এটা কিন্তু সমস্যা আর কি, তোমার আজকে ভাইরাস আক্রমণ করলো, আজকে অ্যান্টিবডি ফর্মেশন শুরু করবে না, কিছুটা টাইম সে নিবে, ঠিক আছে, 5-6 দিন 10 দিন এরকম টাইম সে নিতে পারে। এটা বিভিন্ন প্রজাতি ভেদে বিভিন্ন। এখন তাহলে প্রাইমারি অ্যান্টিজেন এক্সপোজার হওয়ার পরে আমরা দেখতে পারতেছি প্রথমেই কিন্তু কোন অ্যান্টিবডি তৈরি হলো, আইজিএম অ্যান্টিবডি তৈরি হলো। দেখছি আমরা আইজিএম অ্যান্টিবডি তৈরি হলো। তার মানে এখানে যে আমাদের প্লাজমা সেলগুলো আছে, বি সেল অ্যাক্টিভেটেড হয়েছে হিউমারাল ইমিউনিটিতে এবং ওই বি সেলগুলো কী করছে, প্রচুর পরিমাণে প্লাজমা সেল তৈরি করছে এবং সেই প্লাজমা সেলগুলো আইজিএম অ্যান্টিবডি তৈরি করতেছে এবং একই সাথে কিন্তু এগুলো কিছু মেমোরি সেল তৈরি করছে, ঠিক আছে। পরবর্তীতে এই প্লাজমা সেলের মধ্যে ক্লাস সুইচিংয়ের মাধ্যমে কী হয়েছে, ওই একই অ্যান্টিজেনের বিরুদ্ধে, প্রাইমারি অ্যান্টিজেনের বিরুদ্ধে কিন্তু কী হয়েছে, আবার আইজিএম কমে গিয়ে, আইজিএম একদম শূন্যের কাছাকাছি এসে পড়ছে, আইজিএম কমে গিয়ে আইজিজি অ্যান্টিবডি ফর্মেশন শুরু করছে এবং খুব বেশি পরিমাণে শুরু করছে। আসলে ব্যাপারটা আমরা বুঝতে পারছি, প্রাইমারি অ্যান্টিজেন এক্সপোজার কিছুটা সময় নিছে, নেওয়ার পর প্রথমেই শুরু করছে আইজিএম অ্যান্টিবডি ফর্মেশন, দেন এই সেম প্লাজমা সেলগুলাই আমাদের আবার শুরু করতে হলো আইজিজি অ্যান্টিবডি ফর্মেশন। কারণ আইজিএম থেকে আইজিজি আরও বেশি স্পেসিফিক এবং আরও অন্যান্য অনেক জায়গায় সে আরও বেস্ট এবং তার টি হাফ অনেক বেশি, ওয়ার্ল্ড অনেক বেশি। হ্যাঁ, এবং আইজিজি তৈরি হওয়া মানে তোমার শরীরে ওই অ্যান্টিজেনটাকে কিল করার ক্ষমতা আরও আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে এবং লঙ্গার ইমিউনিটি, যে ভবিষ্যতে আবার আক্রমণ করলে এই আইজিজি আবার কাজ করতে পারবে। এখন ধরো তোমাকে আবার আমি অ্যান্টিজেন ভ্যাকসিন দিলাম, বা তুমি আমরা সেকেন্ড বুস্ট দিই না ওইরকম আর কি, বা তোমার ধরো যে তুমি ওই রোগটা দিয়ে আবার আক্রমণ হয়েছে, তুমি এভাবে চিন্তা করতে পারো। তুমি হতে পারো যে ভ্যাকসিন দিয়ে চিন্তা করো, অথবা তুমি এই রোগটা ওই ডিজিজটা দিয়ে তুমি আবার আক্রমিত হয়েছো। তখন সেক্ষেত্রে তখন সেকেন্ড অ্যান্টিজেন এক্সপোজার হবে, তখন আমরা দেখবো যে আইজিজি কিন্তু গ্রেটার অ্যামাউন্টে বেড়ে গেছে। কারণ শরীরে কিন্তু যে মেমোরি সেলগুলো ছিল সেই মেমোরি সেলগুলো কিন্তু এখন একদম এক্সটেন্ড অ্যামাউন্টে আইজিজি অ্যান্টিবডি ফর্মেশন করা শুরু করতেছে। বাট কিছু পরিমাণে আইজিএমও হবে, কারণ প্লাজমা সেল তো একটা নেই, অনেক প্লাজমা সেল আছে। তো কিছু বি সেল, কিছু ক্লোন বি সেল, কিছু ক্লোন বি সেল ওই একই সময় কিছু আইজিএম অ্যান্টিবডিও ফর্মেশন করতে পারবে। কারণ আমি আবার বলতেছি যে প্রাইমারি আইজিএম শুধু তৈরি হবে, পরবর্তীতে এই আইজিএমকে তৈরি করা যে প্লাজমা সেলগুলো আছে সেগুলো আইজিজি তৈরি করবে, ঠিক আছে। এবং এই যে আইজিজিগুলো ছিল না আমাদের জমা মেমোরি সেলের মধ্যে ছিল, এখানে ছিল, সেইগুলো আবার কী হবে, আবার আক্রমণ করার পরে একই অ্যান্টিজেন এক্সপোজার করার পরে আবার গ্রেটার অ্যামাউন্টে আমাদের আইজিজি ফর্মেশন করা শুরু করছে, ঠিক আছে। এবং কিছু পরিমাণ আইজিএমও হতে পারে, কারণ কী হবে, তখন নতুন অন্য কোনো বিসেল থাকতে পারে না, অবশ্যই থাকতে পারে, সেই নতুন যে বিসেলগুলো আছে বা অন্য ক্লোনের বিসেলগুলো আছে সেই বিসেলগুলোও
নতুনভাবে কিছু পরিমাণ আইজিএম তৈরি করতে পারে। ঠিক আছে, তো যত দিন যাবে এইভাবে কী হবে, আইজিজি অ্যান্টিবডির পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে, তা আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পারছি যে আমরা কীভাবে চিন্তা করতেছি। যে প্রথমে আমি আবার বলতেছি, প্রথমে যখন কোনো একটা ব্যাকটেরিয়া আক্রমণ করবে তখন আইজিএম অ্যান্টিবডি তৈরি হবে, পরে সেগুলো আস্তে আস্তে আইজিতে কনভার্ট হবে, আইজিজিতে কনভার্ট হবে ডিউ টু দ্য ক্লাস সুইচিং। পরবর্তীতে আমাদের আবার আক্রমণ করলে তখন সেক্ষেত্রে গ্রেটার অ্যামাউন্টে প্লাজমা সেলগুলো আইজিজি অ্যান্টিবডি তৈরি করবে, এবং কিছু কিছু ক্লোন বি সেল আইজিএমও তৈরি করতে পারে। ঠিক আছে, ওটা পারে, বাট আইজিজি খুবই এক্সটেন্ট অ্যামাউন্টে তৈরি করবে। এখন ধরো আমি এই সময় তোমার শরীর থেকে কিছু ব্লাড নিলাম, তারপর দেখলাম যে তোমার শরীরে আইজিএম অ্যান্টিবডিও আছে, আবার আইজিজি অ্যান্টিবডিও আছে। এটা মিন করতেছে যে তোমার শরীর আইজিএম তৈরি করছে, কারণ হলো কি নতুন করে ইনফেকশন হয়েছে বা অনগোয়িং ইনফেকশন, আর আইজিজি তৈরি করছে মানে কি এটা আগেও ছিল, এবং তোমার আইজিজি থাকা মানে হলো তোমার শরীর নতুনভাবে আক্রমিত হওয়ার পরপরই তোমার শরীর আবার চেষ্টা করতেছে ওইটাকে মেরে ফেলতে। তো এটা একটা ভালো দিক যে নতুনভাবে তৈরি হলো, আবার কি আগের এক্সপোজার ছিল বা আগেরটাও কি খুব এক্সটেন্ড অ্যামাউন্টে তৈরি হলো, তখন তোমার শরীরের যে রোগটা সেই রোগটা দ্রুত সেরে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেভাবে আমরা বুঝতে পারছি। ফাইন, এবার আইজিএম অ্যান্টিবডির আরও কিছু বেসিক ব্যাপার স্যাপার আছে, যেমন আইজিএম অ্যান্টিবডি আমাদের বি সেল হিসেবে কাজ করতে পারে, বা বি সেল রিসেপ্টর হিসেবে কাজ করতে পারে, বি সেল রিসেপ্টর হিসেবে কাজ করতে পারে। তো আমরা বলছিলাম যে অ্যাক্টিভেটেড বি সেল যেগুলো আছে, আমরা ওই যে হিউম্যান ইমিউনিটিতে পড়ে আসছিলাম যে আমাদের অ্যাক্টিভেট বি সেলের মধ্যে কিন্তু কিছু বি সেল রিসেপ্টর থাকে, ওগুলো কিন্তু অ্যান্টিবডি থাকে, তাই না? তো মূলত আইজিএম অ্যান্টিবডিও থাকে আর কি। তো দেখো আমি কি বলতেছি, এটা একটা বি সেল, এটা একটা বি সেল, এটা একটা বি সেল, এটা একটা বি সেল, কিন্তু এই প্রত্যেকটা অ্যান্টিবডি হলো আইজিএম অ্যান্টিবডি। এটাও আইজিএম, এটাও আইজিএম, এটাও আইজিএম, এটাও আইজিএম, বাট তারা কিন্তু ডিফারেন্ট টাইপ অফ অ্যান্টিজেনকে মারার জন্য তৈরি হয়েছে। কারণ এই যে ভ্যারিয়েবল রিজন আলাদা আলাদা, কেউ স্টার অ্যান্টিজেনকে মারবে, কেউ বল অ্যান্টিজেনকে মারবে, আর কেউ স্কোয়ার অ্যান্টিজেনকে মারবে। ঠিক আছে, তো মানে একই বি সেল, একই ক্লোন অফ বি সেল, এবং অ্যান্টিবডিও সেম, বা তাদের ভ্যারিয়েবল রিজন আলাদা, এটা হতে পারে। দেন আরেকটা বৈশিষ্ট্য হলো আইজিএম অলসো সিক্রেটেড থ্রু দ্য প্লাজমা সেল। আমরা জানি এটা হলো বি সেল হিসেবে কাজ করতে পারে, আবার কি সে আমাদের ব্লাডের মধ্যেও থাকতে পারে, ইটস কল্ড সিক্রেটেড অ্যান্টিবডি, এবং সেটা কী ফর্মে থাকে, পেন্টামেরিক ফর্মে থাকে। তার মানে বি সেল হিসেবে যখন থাকে তখন থাকে হলো মনোমেরিক ফর্মে আইজিএম, আর যখন সে থাকে হলো প্লাজমা সেলের মধ্যে তখন সে কী হিসাবে থাকে, তখন সে থাকে হলো পেন্টামেরিক ফর্ম হিসাবে। এবং পেন্টামেরিক মানে কি, তার মধ্যে ডেকাভ্যালেন্ট, আর ডেকাভ্যালেন্ট মানে হলো তার হাই অ্যাভিডিটি। ঠিক আছে, এই দুইটা বৈশিষ্ট্য তার আছে। ফাইন, এবং আইজিএম অ্যান্টিবডির আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সে একটা অ্যাগ্লুনেটিং অ্যান্টিবডি। আইজিএম কি একটা অ্যাগ্লুনেটিং অ্যান্টিবডি। তার মানে কেমন ব্যাপারটা আসলে, ধরো তোমার তোমার ব্লাড গ্রুপ হলো এ, তো তোমার ব্লাড গ্রুপ যদি এ হয়, তো তোমার শরীরের মধ্যে কোন অ্যান্টিবডি আছে, তাই না? কোন অ্যান্টিবডি আছে, ইটস কল্ড অ্যান্টি বি অ্যান্টিবডি। এটা আমরা সবাই বুঝি আশা করি। আমাদের আরবিসি যেটা ব্লাড গ্রুপ কিসের ভিত্তিতে আমরা নির্ধারণ করি, আরবিসির সারফেস অ্যান্টিজেনের বিরুদ্ধে। তো তোমার যে ধরো আরবিসি, সে আরবিসি সারফেসে আমাদের এ অ্যান্টিজেন আছে, তাই না? আরবিসি কি আছে, আরবিসি সারফেসে কি আছে, এ অ্যান্টিজেন আছে, বি অ্যান্টিজেন নাই। আর এ অ্যান্টিজেন যেহেতু আছে, তার মানে তোমার ব্লাড গ্রুপ হলো এ। আর তোমার ব্লাড গ্রুপ যেহেতু এ, বা তোমার সার্ফেসে যেহেতু এ অ্যান্টিজেন আছে, তোমার শরীরের ইমিউন সিস্টেম কিন্তু এই এ অ্যান্টিজেনের বিরুদ্ধে কোনো ধরনের অ্যান্টিবডি তৈরি করবে না। তাহলে সে কার বিরুদ্ধে তৈরি করবে, সে তৈরি করবে হলো বি অ্যান্টিজেনের বিরুদ্ধে। আমরা জানি যে আমাদের রক্তে এ আর বি যে কোনো দুইটা থাকতে পারে, অথবা কি যে কোনো একটা থাকতে পারে। তো যখন তোমার শরীরের মধ্যে এ অ্যান্টিজেন আছে, বা তোমার ব্লাড গ্রুপ হলো এ, তা তোমার শরীরের মধ্যে একই সাথে কী আছে, অ্যান্টি বি অ্যান্টিবডি আছে। কারণ তোমার শরীরের মধ্যে আছে, আর তোমার শরীর তো চাইবে না যে তোমার শরীরের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে, এই জন্য সে কী করবে, সে অ্যান্টি বি তৈরি করবে, যেটা কিনা বি অ্যান্টিজেনের বিরুদ্ধে। এবং এখানে আমি যদি বলি অ্যান্টি বি অ্যান্টিবডি, তার মানে হলো অ্যান্টি বি আইজিএম অ্যান্টিবডি, স্পেসিফিক বলে দিলাম অ্যান্টি বি আইজিএম অ্যান্টিবডি। এখন তুমি হাসপাতালে গেলা, তো সরি টু সে তোমাকে ধরো কেউ একজন রক্ত দিল, সে রক্ত দিচ্ছে কি, তোমাকে দিয়ে দিয়েছিল বি গ্রুপের রক্ত। তোমার তো গ্রুপের রক্ত হলো এ, তোমার ব্লাড গ্রুপ হলো এ, তোমাকে দিয়েছিল বি গ্রুপের রক্ত। তখন কী হবে, তখন তোমার শরীরের মধ্যে তো অ্যান্টি বি আছে, তখন সে কী করবে, আইজিএম অ্যান্টিবডিগুলো এই বি গ্রুপের রক্ত যেগুলো আছে বা আরবিসিগুলো আছে সেইগুলোকে একসাথে ধরে ক্লাম্প করে ফেলবে, কারণ এগুলো তো অ্যান্টিবডি, এই দেখো এইভাবে কাম করে ফেলবে। এবং এগুলো কী হিসেবে থাকে, পেন্টামেরিক ফর্মে থাকে না, এই দেখো পেন্টামেরিক ফর্মে আছে, এই একটা আরবিসি, একটা আরবিসি, একটা আরবিসি, যেটা আরবিসি, যেটা আরবিসি। তখন কিন্তু তোমার শরীরে জায়গায় রক্ত ক্লাম করে যাবে, এবং তোমার ক্লট হেমাগ্লোবিন ডিজিজ হতে পারে, বা তুমি মারা যেতে পারো। হ্যাঁ, তো এইটা এই ক্ষেত্রে একটু খারাপ, বাট আমাদের ব্যাকটেরিয়ার জন্য খুবই, আবার মানে আমাদের ডিজিজের জন্য খুবই ভালো। হয়তো তোমার শরীরে কোনো একটা ব্যাকটেরিয়া ঢুকলো, তো সেই ব্যাকটেরিয়াটা ধরো যে ওই ব্যাকটেরিয়াকে একই সাথে আমাদের এই আইজিএম অ্যান্টিবডি বিভিন্ন দিক দিয়ে অনেকগুলো ব্যাকটেরিয়াকে একসাথে ধরতে পারবে, এভাবে ধরে সেগুলোকে ক্লট আকারে প্রেসিপিটেশন ফেলাই দিবে, এবং সহজেই সেগুলোর অ্যাবিলিটি খুব ভালো থাকবে, এবং সহজেই এগুলো মারা যাবে। ঠিক আছে, ব্যাপারটা আসলে বুঝতে পারছি। তোমার শরীরে আমি আবার একটু বলি, শরীরে তোমার আছে হলো কি, তোমার ব্লাড গ্রুপ হলো এ,
তার মানে তোমার শরীরে আছে এ অ্যান্টিজেন এবং তোমার শরীর তৈরি করছে একটা অ্যান্টি-বি আইজিএম অ্যান্টিবডি, কারণ এই এর পক্ষে তো করবে না, এর বিরুদ্ধে তো করবে না, করবে কার বিরুদ্ধে, যেটা নাই সেটার বিরুদ্ধে, তাই না? তো এখন অ্যান্টিবি তৈরি করার পরে তোমার শরীরে যদি কোনো কারণে বি ব্লাড গ্রুপের রক্ত এসে যায়, তখন কিন্তু এই আইজিএম অ্যান্টিবডি আমাদের এই বি গ্রুপের প্রত্যেকটা আরবি থেকে ধরে ধরে এভাবে ক্লাম্প বানায় ফেলবে, কারণ সে হলো কি, ইটস কল্ড অ্যাগ্লুটিনেশন, ইটস কল্ড অ্যাগ্লুটিনেশন, অ্যাগ্লুটিনেশন, ঠিক আছে? এবং এই জন্যই আমরা বলে থাকি যে আইজিএম একটা অ্যাগ্লুটিনেটিং এজেন্ট বা অ্যাগ্লুটিনেটিং অ্যান্টিবডি, ঠিক আছে? তো এটা ব্যাকটেরিয়ার জন্য আবার খারাপ, কারণ ব্যাকটেরিয়াকে এভাবে সে ধরে একদম অবস্থা খারাপ করে ফেলে আর কি, ঠিক আছে? তো ওই হিসাবে এটা ভালো আর কি, ফাইন। এবার আমরা আরেকটু কিছু যাই, এবং আইজিএম অ্যাক্টিভেট কমপ্লিমেন্ট অ্যাক্টিভেট সিস্টেম, এটা আমি পরে পড়াবো বলছিলাম, এটা আমাদের পরে আরেকটা ডিটেলস ক্লাস আসবে, সেটা হচ্ছে ইনেট ইমিউনিটি এবং কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন সিস্টেম। তো সেখানে আমরা আলোচনা করবো যে কীভাবে আইজিএম অ্যান্টিবডি কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেট করতে পারে। দেন আরেকটা গুরুত্বপূর্ণ আইজিএমের কাজ হলো আইজিএম ক্যান ডু অপশনাইজেশন, মানে আইজিএম অপশনাইজেশন করতে পারে না। আচ্ছা, হোয়াট ইজ অপশনাইজেশন, এটাও আমাদের অন্য ক্লাসে আলোচনা করবো, বাট আমি এখানে একটু ছোটো করে বুঝাই দিই আসলে অপশনাইজেশন কী। তো তোমাকে আমি বললাম যে এটা নিউট্রোফিল, আর নিউট্রোফিলের কাজ কি, নিউট্রোফিলের কাজ হলো ফ্যাগোসাইটোসিস করা, তাই না? ফ্যাগোসাইটোসিস করে কোনো একটা ব্যাকটেরিয়াকে মেরে ফেলা বা ভাইরাসকে মেরে ফেলা, ইটস কল্ড ফ্যাগোসাইটোসিস, হোয়াটএভার। এখন এই যে একটা অ্যান্টিবডি আছে, সেই অ্যান্টিবডি যদি, এই অ্যান্টিবডির কাজ কি, অ্যান্টিজেনকে ক্যাপচার করা, ধরে রাখা, এটা একটা অ্যান্টিজেন, এটা একটা অ্যান্টিবডি। তো যদি এই অ্যান্টিবডিটা এই অ্যান্টিজেনকে ক্যাপচার করে এই নিউট্রোফিলের কাছে নিয়ে আসে, এবং নিউট্রোফিলের সারফেসে একটা এমন একটা লেয়ার আছে যে লেয়ারটা বা যে রিসেপ্টরটা বাইন্ড করতে পারে এই অ্যান্টিবডির এফসি পোর্শনের সাথে, তো খুব ভালোভাবে যখন বাইন্ডটা হবে, তখন এই অ্যান্টিবডি ওকে হুকুম দিবে যে দেখো আমি কিন্তু একটা তোমার পছন্দের অ্যান্টিজেনকে নিয়ে আসছি, তুমি এখন এটাকে ক্যাপচার করো, টাইটলি ধরে এটাকে ফ্যাগোসাইজ করে ফেলো। তার মানে কি, নিউট্রোফিলকে ফ্যাগোসাইটোসিস করতে সাহায্য করবে অ্যান্টিবডি, ইটস কল্ড অপশনাইজেশন। সহজভাবে চিন্তা করলে আমরা কী বলতেছি, একটা অ্যান্টিবডি অনেকটা এপিসির মতো কাজ করবে, একটা অ্যান্টিবডি একটা অ্যান্টিজেনকে ধরে নিউট্রোফিলের যে সেল রিসেপ্টর ওর সাথে বাইন্ড করবে, বাইন্ড করার ফলে নিউট্রোফিলকে এই সংকেত দিবে যে অ্যান্টিজেনকে নিয়ে আসছি, তুমি এখন তোমার মতো করে নিয়ে একে বাইন্ড করে ওকে ফ্যাগোসাইজ করে ফেলো, মেরে ফেলো, ইটস কল্ড অপশনাইজেশন। এটা আইজিএম পারে না, এটা পারে কে, এটা মূলত পারে হলো আইজিজি অ্যান্টিবডি পারে মূলত আর কি, হ্যাঁ। আর আইজিএম অ্যান্টিবডি যেটা, এটা পারে না, কারণ হলো আইজিএমের অ্যান্টিবডি যে এফসি পোর্শনে যেটা আছে, এফসি পোর্শনে এমন কোনো রিসেপ্টর নাই যেটা বাইন্ড করবে হলো নিউট্রোফিলের সেল রিসেপ্টরের সাথে, এই জন্য আইজিএম অ্যান্টিবডি অপশনাইজেশন করতে পারে না। তো আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পারছি, এবং আজকের ক্লাস এতটুকুই থাকবে। নেক্সট ক্লাসটা আমাদের আসবে বিভিন্ন ক্লাসিফিকেশন সম্পর্কে, আরও কিছু অ্যান্টিবডি ক্লাসিফিকেশন সম্পর্কে। তো সবাইকে আজকে ধন্যবাদ, আর কোনো সমস্যা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক আছে? আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।